সাকিবের দেশে আসা এখন সময়ের ব্যাপার মাত্র। এই বিসিবি বোর্ডে আমরা চাকরি করি না, এখানে আমরা ক্রিকেটের জন্য আসছি এবং নির্বাচিত হয়ে এসেছি। যারা গুজব করছে বেটার তাদেরকে বললেই হবে, তারা প্রমাণ নিয়ে আসুক। কারো কথায় চলতো, ফোনে চলতো, বোর্ডে টাল্লার অবস্থা চলতো। ক্রিকেট ডিপ্লোমেসিতে আমাদের বর্তমান বোর্ড সফলভাবে এগিয়ে যাচ্ছে। পাকিস্তান টিম এসেছে এবং আমরা প্রথম ম্যাচ জিতেছি। কজ ছিল প্রথম ইনিংসে নাহিদ রানার চমৎকার একটা স্পেল, যেটা বুঝে ওঠার আগেই একটা ধস নামিয়ে দিয়েছে। আর এসে ছোট রান চেস করতে গিয়ে আমাদের তানজিদ তামিমের একটা সুন্দর ইনিংস। এটা একটা নিয়মিত সিরিজ, এটা আগে থেকে রেডি করা ছিল। যেমন রেডি করা ছিল টি-20 ওয়ার্ল্ড কাপটা, তারপর যেমন রেডি করা আছে আগামী মাসে নিউজিল্যান্ড সফরটা। তো এটা একটা আইসিসির রেগুলার রুটিন, এটা অন্যভাবে কিছু নেই, এটা নেয়ার কিছু নেই। আর যেটা আমরা অতীতে পার করে এসেছি সেটা ক্রাইসিস ওভারকাম হয়ে গেছে। আমরা অনেক শুনেছি বাংলাদেশ সে জিম্বাবুয়ে ছাড়া কেউ আসবে না, নামিবিয়া কি টিমের নাম যেন বললো, বাংলাদেশের সাথে ছাড়া অন্য কেউ খেলবে না, ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। তো এইগুলার আশা করছি যারা এসব প্রচার করেছে সেই জুজুগুলো কেটে গেছে এবং যে বকাওয়াজগুলো ছিল সেগুলো বন্ধ হয়েছে। এখন আমাদের লুক ফরওয়ার্ড, আমরা সামনের দিকে আমাদের ক্রিকেট টিমটা কীভাবে ডেভেলপ করবো, বাংলাদেশ ক্রিকেট কীভাবে উন্নত হবে এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য যে প্রোগ্রামগুলো আমরা নিয়েছি, আমাদের সাংগঠনিক যে ল্যাকিংসগুলো ছিল, যে বিসিবির 23টা ডিপার্টমেন্টের কোনো রকম নিয়মতান্ত্রিক কোনো পদ্ধতি ছিল না, যে কোনো কমিটি থাকবে বা এমপ্লয়ি থাকবে, তো সেগুলোর কাজ হচ্ছে। তারপর আমাদের এজ লেভেল টুর্নামেন্টগুলো সফলভাবে শেষ হচ্ছে, যেটা ফোকাস মিডিয়াতে নাই। তারপর আমাদের ইন্টার ইউনিভার্সিটি, ইন্টার কলেজ, নারীদের বিপিএল, তারপরে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট, মাদ্রাসা ক্রিকেট, আমাদের যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট, সব ধরনের ক্রিকেটই হচ্ছে। তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেহেতু মিডিয়ার ফোকাস থাকে, সেখান থেকে এটা দীর্ঘদিন পরে হচ্ছে। এমনিতে বাংলাদেশে কিন্তু সারা বাংলাদেশে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্রিকেট নিয়ে, এবং এটা কন্টিনিউ করবে আনটিল জুলাই, রেনি সিজন কমপ্লিটলি আসার আগ পর্যন্ত। তো আমরা আশা করছি যে আমাদের কোনো রকম এই টি-20 সিরিজ ওয়ার্ল্ড কাপ মিস করেনি। আমাদের আসলে আমাদের খেলোয়াড়দের একটা অভিজ্ঞতার জায়গা বা কিছু তাদের ফিনান্সিয়াল শর্টেজ ছিল, বাট আমাদের দেশের মান মর্যাদা কিংবা আমাদের বোর্ডের যে অবস্থানটা এবং সেই সাথে সরকারের অবস্থানটা এখন প্রতীয়মান হচ্ছে যে আসলে সেই সময় আমরা সঠিক ছিলাম। এবং পরবর্তী যে পদ্ধতিগুলো, যে কাজগুলি আসছে, আমরা টুর্নামেন্ট পেয়েছি, অস্ট্রেলিয়া সফরে যাচ্ছি আমরা 23 বছর পরে। এই যে ক্রিকেট ডিপ্লোমেসি যে কথাগুলি হচ্ছে, সেই ক্রিকেট ডিপ্লোমেসিতে আমাদের বর্তমান বোর্ড সফলভাবে এগিয়ে যাচ্ছে। এবং সেটা আমরা মাত্র 4 মাস বয়সী বোর্ড, আপনি মিডিয়া বা মানুষ বা সমালোচকরা যেভাবে আশা করে কালকে রাতারাতি বাংলাদেশ অস্ট্রেলিয়া বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বা ইন্ডিয়ার মতো হয়ে যাবে, তো এটা হচ্ছে আসলে আমাদেরকে চাপে রাখার একটা কৌশল। তো এগুলো আমরা এখন খুব একটা পাত্তা দিচ্ছি না। প্রথম যে গুরুত্ব দিলে এখন আমরা কাজে মনোযোগ দিচ্ছি, কারণ আমরা সাময়িক চাপটা যেটা ছিল, কারণ আমরা 25 জন ডিরেক্টর বিভিন্ন জায়গা থেকে আসছি, আমাদের মতন মিল হওয়া, আমাদের চেনা জানার বিষয় ছিল। তো এখন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড শক্তিশালী একটা বোর্ডে রূপান্তরিত অফিসিয়ালি। এটা তো একজন আসলে কারো কথায় চলতো, ফোনে চলতো, বোর্ডে টাল্লার অবস্থা চলতো। তো এখন সেই পদ্ধতি থেকে বেড়ে আসছি। বুলুল ভাইয়ের সুদক্ষ নেতৃত্বে আমাদের একটা সুন্দর সাংগঠনিক কাঠামো তৈরি হচ্ছে এবং এই কাঠামোটা আগামী দিনে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ন্ত্রণ করবে ইনশাল্লাহ। তো গুজবই, এইসব গুজব শুনতে শুনতে এখানে আসছে, গুজব পাত্তা দিতে চাই না। এই বিষয়ে আমি স্পষ্ট অবস্থান জানিয়েছি। বুলুল ভাই প্রথমত ওনার পারিবারিক ব্যক্তিগত কাজে আছেন, দ্বিতীয়ত তিনি সেখান থেকে আইসিসি এসিসির সাথে যোগাযোগ রাখছেন, আমাদের সাথে যোগাযোগ রাখছেন। বাংলাদেশ ক্রিকেট ভালোভাবে এগুচ্ছে। তো গুজব কারণে আসলে মন্তব্য করার মতো সময় এখন আর আমার নাই। আমরা এখন খুব কাজে আছি। যারা গুজব করছে বেটার তাদেরকে বললেই হবে, তারা প্রমাণ নিয়ে আসুক বা তারা কি বলতে চায় বলুক, ওগুলো আমাদের মিনিমাম সময় আর নাই আসলে। আর বুলুল ভাই তার যে $12,500 যে চাকরিটা আইসিসিতে, 18 বছরের এক্সপিরিয়েন্স, এখানে নিজের টাকায় হোটেলে থাকেন, নিজের বিনা বেতনে চাকরি করেন, নিজের টিকিটে তিনি অস্ট্রেলিয়া যাওয়া আসা করেন, এত কিছুর পরে বাংলাদেশের মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করে যাচ্ছেন। তো এই সমস্ত স্যাক্রিফাইস বা এই সমস্ত অ্যাপিলের পরে গুজববাজদের কাছে মিনিমাম কোনো প্রিভিলেজ আমাদের কাছে নেই, মানে মিনিমাম কি $2 দামের প্রিভিলেজ আমাদের কাছে নেই। এসব গুজব নিয়ে আসলে কথা বলে সময় নষ্ট করলাম, আর করতে চাচ্ছি না। সাকিব আল হাসানের সাথে আমার নিয়মিত কথা হয়, গতকালকেও হয়েছে, আজকেও হবে, আগামীকালকেও হবে। সাকিব আল হাসানের ব্যাপারে আমাদের ক্রীড়া মন্ত্রণালয় এবং আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক, তার ডিপার্টমেন্ট যথেষ্ট আন্তরিক, বিসিবি যথেষ্ট আন্তরিক, আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট কাজ করছে যেখানে যেখানে সাকিবের কি কি সমস্যা আছে, যে ঘটনাগুলি ঘটেছে সেটার বিষয়ে আমরা টোটালি আসলে আজকে বৃহস্পতিবার আমি এক কথায় বলতে পারি আমাদের সমস্ত কাজ গুছিয়ে এনেছি। এখন সম্মতিটা আমরা যে কোনো সময় পেয়ে যাব এবং আপনাদের মাধ্যমে বলতে চাই সাকিবের দেশে আসা এখন সময়ের ব্যাপার মাত্র, এর বেশি কিছু বলা যাচ্ছে না।
প্রথমত একটা জুডিশিয়ারি সিদ্ধান্ত আগে থেকে আছে এবং এই তদন্ত কমিটি হওয়া ভালো হয়েছে যে তারা রাস্তাঘাটে কথা না বলে অ্যাটলিস্ট দপ্তরে দপ্তরে যাচ্ছে, মন্ত্রীর সাথে কথা বলছে, মন্ত্রণালয়ে কথা বলছে, এটা ভালো সাইন এবং তাদেরকে ওয়েলকাম জানায় তাদের পদক্ষেপকে যে তারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। কিন্তু পদক্ষেপটা কতটুকু আইনগত, সেই চিঠির ভাষা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট এবং আগের জুডিশিয়ারি সিদ্ধান্তের বাইরে গিয়ে আগের জুডিশিয়ারি সিদ্ধান্তকে অতিক্রম করা হলো কিনা বা ডিনাই করা হলো কিনা বা অবজ্ঞা করা হলো কিনা সেই বিষয়গুলো আমরা চেক করছি। তাদের চিঠির ভাষা এবং তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া আমাদের নৈতিকভাবে নীতিগতভাবে পছন্দ হয়নি। এটাকে আমরা শিষ্টাচারের লঙ্ঘনই দেখছি। তবে এই বিষয়ে আমরা বোর্ড দ্রুত একটা বিবৃতি দিব। আর আপনাকে আজকে আগেও বলেছি, এখনো আবারও বলছি, এই বিসিবি বোর্ডে আমরা চাকরি করি না। এখানে আমরা ক্রিকেটের জন্য আসছি এবং নির্বাচিত হয়ে এসেছি। আমাদের মিনিমাম কোনো চাপ নাই। আপনারা আমাদেরকে প্লিজ, আমরা চাপে আছি কিনা এই প্রশ্নটা না করে আপনারা চাপ মুক্ত হয়ে যান। বা পৃথিবীর সব মানুষ ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করে, নেতানিয়াহুকে পছন্দ করে, তারা তো চায় না তারা ক্ষমতায় থাকুক, তাই না? তো মনে করেন যে আমরা ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু তারা চাচ্ছে না। অথবা আপনি এটা মনে করতে পারেন যে বাংলাদেশের মানুষ যে কোনো চাইতে পারে, কিন্তু চালিত ব্যাপারটা হবে না, এটা আইনগত একটা ব্যাপার থাকতে হবে। তো ওইভাবে তাদেরকে আসতে হবে এবং তারা আসছে, এটা আমার জন্য পজিটিভ। আর কথা তো যে কেউ বলতে পারে। আমি মাঝখানে কিছু হার্শ কথাবার্তা বলেছি, এখন আর বলতে চাই না, কারণ ওদের সাথে আসলে তর্ক করার মতো বা বক্তব্য দেওয়ার জায়গা থেকে আমি সরে আসছি। আমরা যথেষ্ট যৌক্তিকভাবে এগোচ্ছি এবং তারাও এখন যৌক্তিকভাবে হাঁটা শুরু করেছে। আর বেশি কথা যেগুলো হচ্ছে সেগুলো কোনো ভিত্তি নেই, তারা প্রমাণও করতে পারে না। এবং তাদের যে অতীত বোর্ডের সাথে তাদের সম্পর্ক, এই বোর্ডকে তারা যেভাবে দেখছে, তো তাদের দৃষ্টিভঙ্গিতে মনে হয় যে অতীত যে বোর্ডগুলি ছিল সেগুলো ছিল স্বর্গ থেকে আসা, স্বর্গ থেকে নমিনেটেড হওয়া, স্বর্গ থেকে নির্বাচিত হওয়া একদম নির্ভুল একটা কমিটি ছিল। জাইমার রহমানের বাবা তো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি আসলে প্রথমেই যখন সরকার গঠনের আগেই যখন ইশতেহার হয় বা কথাবার্তাগুলি শুরু হয় নির্বাচন সংক্রান্ত, তিনি কিন্তু বলেছেন যে খেলাধুলা বা সংস্কৃতি চর্চায় বিএনপির কোনো এম্বার্গো থাকবে না। বিএনপি চায় খেলোয়াড়দের সম্মান দিতে, শিল্পীদের সম্মান দিতে। তো গত ফ্যাসিস্টরা আমরা যেগুলো হয়েছিল তাদের যেটা পছন্দ হতো না সেটা তারা নিষিদ্ধ করে দিত। তা আপনি এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু এই ধরনের কোনো ক্রাইম হচ্ছে না। আর আরাফাত রহমান কোকো, যিনি পিএম মোহাম্মদের ছোট ভাই, তিনি বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করে গেছেন, হাই পারফরমেন্স স্কোয়াড করে গেছেন এবং তিনি, আমি এখন যে দায়িত্বে আছি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান, তিনি সেই দায়িত্বেও ছিলেন। তো এখন ওনাদের পারিবারিকভাবে কোকো ভাই 2004-05 ওনার সাথে আমি স্টেডিয়ামে কাজ করার সুযোগ হয়েছে। তখন ক্রিকেট স্টেডিয়াম ছিল আসলে মিরপুর, মতিঝিলেরটা। তারপর মিরপুর শিফট করা ফুটবলারদের দাবিতে, যেহেতু ক্লাবগুলি ওখানে, তো ক্রিকেটটা আমরা শিফট করি মিরপুরে। তো মিরপুরে ক্রিকেট শিফট করার পরে এই যে ঘাসগুলো তৈরি করা, মাঠ তৈরি করা, মাটি ফেলা, তারপর প্রত্যেকটা পানির লাইন ঠিক করা, এই গ্রাউন্ডস ওয়ার্ক, সবগুলো কোকো ভাই নিজে পরিচর্যা করতেন এবং অনেক সময় আমি গিয়েছি সেখানে। তো ওই পরিবারে কোকো ভাইয়ের মেয়েরা এসছে, কোকো ভাইয়ের আত্মীয় স্বজন কালকে এসছে, জাইমা এসছে, তাদের সাথে সেই পুরনো গল্পগুলি করলাম এবং কোকো ভাই ইনফ্যাক্ট ওনার যে ভূমিকাটা বাংলাদেশ ক্রিকেটে সেটা একটু ব্রিফ করার চেষ্টা করলাম। এবং তারা ছোট মানুষ হলেও তারা একটা এমন একটা পরিবার থেকে আসছে যাদের রক্তে আসলে একটা ব্লু, একটা নীল, একটা আভিজাত্য আছে। তো তাদেরকে বোঝানো আমার পক্ষে সম্ভব না, কিন্তু ব্রিফ করেছি আসলে বাংলাদেশের ক্রিকেটটার তাদের পরিবারের অবদান এবং তারা যে আসছে এটা আমাদের ক্রিকেটের জন্য কতটুকু পজিটিভ এবং এই যে এনজয় করছে, মানুষের দৃষ্টি আকর্ষণ হচ্ছে যে জাইমা আসছে মাঠের মধ্যে, এটা একটা সুন্দর একটা, কালকে আমি বলবো যে একটা গ্ল্যামার যুক্ত হয়েছে ক্রিকেটের সাথে। তো জাইমা হয়তো ভবিষ্যতে আমাদের বাংলাদেশকে আরো এগিয়ে যাবেন, তার নেতৃত্ব হয়তো আসতে, যেহেতু ব্যারিস্টার, একজন শিক্ষিত মানুষ এবং সে ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার স্বপ্ন দেখানোর সক্ষমতা রাখে, তার পরিবার সেটা প্রমাণ করেছে। তো আমাদের আশাবাদী জাইমা আসার ফলে আমাদের ক্রিকেটের যে প্রাণ চাঞ্চল্য তৈরি হয়েছে সেটাতে আরেকটু উৎসাহ যুক্ত হবে। এবং আমরা অনেক গল্পই করেছি কালকে ক্রিকেট নিয়ে, খুব ভালো লেগেছে। ইউজুয়ালি কালকে ওর সাথে আমার দেখা হয়েছে প্রায় অন্তত 28-29 বছর পরে, সেই 97-98 সালের পরে। ও তখন ছোট ছিল। যাই হোক, এখন জাইমা রহমান অনেক বড় ইস্যু এবং একজন ব্যারিস্টার এবং ভবিষ্যতে আমাদের দেশের একজন কান্ডারি হয়তো হবেন তিনি, সেই দোয়া করি। এবং তার আগমনে আমরা খুব খুশি, দর্শক খুশি, প্লেয়ারও খুশি, আমরা বোর্ডও খুশি এবং আশা করছি জাইমার এই অন্তর্ভুক্তিটা এবং এই যে সে আসলো, তিনি যে আসলেন এখানে, এটা আমাদের জন্য অনেক উৎসাহব্যঞ্জক হবে। পাশাপাশি তার পরিবারের যে অবদানটা, সেটার স্বীকৃতি আমরা দিতে চাই দ্রুত।